আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের পরীক্ষা খুবই দ্রুত শুরু হতে যাচ্ছে, আপনারা সবাই অবগত, এবং আশা করি আপনারা সবাই পরীক্ষাকে সামনে রেখে সেভাবে নিজেকে সমৃদ্ধ করে চলেছেন। আপনাদের পরীক্ষারকে সামনে রেখে আমি বিভিন্ন বিষয়ের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করে আসছি। তার ধারাবাহিকতায় আজকে সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্রের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করব। সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্রের শিরোনাম হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান। আপনাদের সুবিধার্থে আমি অধ্যায়ভিত্তিক অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন দেখানোর চেষ্টা করে থাকি, এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা রয়েছে সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখানোর চেষ্টা করি। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। শুরুতেই অধ্যায় ১, সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্রের অধ্যায় ১। অধ্যায় ১-এর শিরোনাম হচ্ছে বাংলাদেশের সমাজের সামাজিক পটভূমি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন ১, সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে বা সমাজবিজ্ঞানের জনক কে? এই প্রশ্নটির উত্তর হচ্ছে অগাস্ট কোত। ২ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? ডিসকভারি অফ বাংলাদেশ এই শব্দটা ইংরেজিতেও থাকতে পারে। ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা ডক্টর আকবর আলী খান, এবং এই ডক্টর আকবর আলী খানের খুব সুন্দর একটি বই রয়েছে যেটার নাম হচ্ছে পরার্থপরতার অর্থনীতি। ডিসকভারি অফ বাংলাদেশ এই গ্রন্থের রচয়িতা ডক্টর আকবর আলী খান। ৩ নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আবুল কালাম আজাদ বা মাওলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি ইংরেজিতেও থাকতে পারে। ৪ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সর্বপ্রাণবাদ মতবাদের জনক কে? সর্বপ্রাণবাদ মতবাদের জনক কে? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ই.বি. টেইলর। ৫ নম্বর পলিটিক্যাল এলিটস ইন বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে? পলিটিক্যাল এলিটস ইন বাংলাদেশ এই শব্দটি বরাবরের মতো ইংরেজিতেও থাকতে পারে। পলিটিক্যাল এলিটস ইন বাংলাদেশ এই গ্রন্থটির রচয়িতা ডক্টর রঙ্গলাল সেন। ৬ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বঙ্গভঙ্গ হয় কত সালে? বঙ্গভঙ্গ হয়েছিল ১৯০৫ সালে এবং এই বঙ্গভঙ্গ করেছিল লর্ড কার্জন। বঙ্গভঙ্গ পরবর্তীতে রদ হয়েছিল, যেটা ১৯১১ সালে। ৭ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, লাহোর প্রস্তাবকে কে উত্থাপন করেন? লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? আমরা সবাই জানি লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন শেরেবাংলা এ.কে. ফজলুল হক। শেরেবাংলা এ.কে. ফজলুল হক ১৯৪০ সালে লাহোরে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। লাহোর প্রস্তাবের উত্থাপক শেরেবাংলা এ.কে. ফজলুল হক। ৮ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মুসলিম লীগ কত সালে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মুসলিম লীগ ১৯০৬ সালে, এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। বঙ্গভঙ্গের পরবর্তীকালীন সময়ে যাতে বঙ্গভঙ্গ যেটা হয়েছে এই বঙ্গভঙ্গকে নিয়ে তৎকালীন সময়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছিল, এবং এই বঙ্গভঙ্গটা যাতে কোনো রকম বাধাগ্রস্ত না হয় সেজন্য ১৯০৬ সালে তিনি একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই প্রয়োজনীয়তা অনুভব থেকেই ১৯০৬ সালে ঢাকায় মুসলিম লীগ গঠন করেন। ৯ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়? এই চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয় ১৭৯৩ সালে। ১৭৯৩ সালে, এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত এটা করেছিল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে। ১০ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে? আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল ১৯৬৮ সালের ৩ জানুয়ারি, এবং এই জনগণের চাপে পড়ে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়েছিল ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি।
পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন, অপারেশন সার্চলাইট কি? এটি আমরা মোটামুটি সবাই জানি। এটি সঠিক উত্তর হচ্ছে 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে বাঙালির উপর পাক বাহিনী যে বর্বরতা চালিয়েছিল সেটাকে অপারেশন সার্চলাইট বলে। এই 25শে মার্চকে কালো রাত বলা হয়। 12 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 6 দফা দাবি কত সালে পেশ করা হয়? 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে এবং এই 6 দফা পেশ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 6 দফা পেশ করা হয়েছিল 1947 সাল থেকে 1966 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের বিদ্যমান বৈষম্য এবং 1965 সালের পাক ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। এই ক্রান্তিকালীন সময়ে অর্থাৎ এই সংকট থেকে মুক্তির লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 দফা দাবি পেশ করেছিলেন। 13 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়? এটি 21শে ফেব্রুয়ারি। বিষয়টি আপনাদের সকলেরই জানা। প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টি এবং রচনামূলক প্রশ্ন আছে 2টি। সংক্ষিপ্ত প্রশ্ন 1, উপনিবেশবাদ কি? সংক্ষিপ্ত প্রশ্ন 1, উপনিবেশবাদ কি? 2 নম্বর, 6 দফা কর্মসূচি বলতে কি বোঝায়? এবং 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিবেশ কি? 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিবেশ কি? রচনামূলক প্রশ্ন আছে এ অধ্যায়ে মাত্র 2টি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলোচনা করো। এবং 2 নম্বর রচনামূলক প্রশ্ন, বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা করো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলোচনা করো এবং বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক ও ঐতিহাসিক পটভূমি আলোচনা করো। চলে যাচ্ছে অধ্যায় 2-এ। অধ্যায় 2-এর শিরোনামটি হচ্ছে জনসংখ্যা, জাতিতত্ত্ব এবং স্বাস্থ্য। জাতিতত্ত্ব হবে জনসংখ্যা, জাতিতত্ত্ব এবং স্বাস্থ্য। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, আদমশুমারি কি? এই প্রশ্নটির উত্তর আপনারা আপনাদের মতো করে লিখতে পারবেন। সংক্ষেপে যদি আমরা আদমশুমারি বলি তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নির্দিষ্ট বছর পর পর লোক গণনা যেটা, সেটাকে আমরা আদমশুমারি বলি। 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রজননশীলতা কি? প্রজননশীলতা হচ্ছে বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী একত্রে সন্তান উৎপাদন করার যে প্রক্রিয়া সেটাকে সেক্সুয়াল ইন্টারকোর্স বা প্রজননশীলতা বলে। 3 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সিবিআর এর পূর্ণরূপ কি? সিবিআর এর পূর্ণরূপ কি? 4 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এথনিসিটি কি? এটি সঠিক উত্তর হচ্ছে এথনিসিটি বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিত সহ বৃহৎ কোনো সমাজের উপগোষ্ঠী হিসেবে নিজেকে মনে করে। এথনিসিটি, এই এথনিসিটি এটি এখানে যেটা আছে এটাই লিখতে হবে এমন কোনো বিষয় না। আপনার ধারে কাছে বা যে বইটি রয়েছে সেখানে যদি সহজ পান তাহলে সেটি অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। এথনিসিটি বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং তাদের নিজস্ব একটি পরিচয় রয়েছে এবং তারা কোনো সমাজের একটা উপগোষ্ঠী হিসেবে মনে করে। এটি হচ্ছে এথনিসিটি। 5 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সাঁওতাল। সাঁওতাল সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? সাঁওতাল সম্প্রদায় বাংলাদেশের উত্তর অঞ্চলে বসবাস করে। 6 নম্বর, গারোদের ভাষার নাম কি? গারোদের ভাষার নাম হচ্ছে আচিক বা মান্দি ভাষাও বলে। এটাকে মান্দি ভাষা বা আচিকও বলে। 7 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, জনসংখ্যা বয়স কাঠামোর মৌল নিয়ামক গুলো কি কি? জনসংখ্যা বয়স কাঠামোর মৌল নিয়ামক গুলো কি কি? এই জনসংখ্যা বয়স কাঠামোর মৌল নিয়ামকগুলো হচ্ছে জন্মশীলতা, মরণশীলতা এবং অভিগমন। 8 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার? অভ্যন্তরীণ স্থানান্তর 2 প্রকার। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টি। 1, জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য কি কি? জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য কি কি?
2 নম্বর অপরাধ স্থানান্তরের সংজ্ঞা দাও, এবং 3 নম্বর জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা 3টি, জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য কি কি, অপরাধ স্থানান্তরের সংজ্ঞা দাও এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। রচনামূলক প্রশ্ন রয়েছে এই অধ্যায়ে 3টি। রচনামূলক প্রশ্ন 1, বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। খুবই সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। 2 নম্বর বাংলাদেশের চাকমা জনগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক জীবন আলোচনা করো। বাংলাদেশের চাকমা জনগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক জীবন আলোচনা করো। 3 নম্বর বাংলাদেশ গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং 4 নম্বর আরো একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের গারো সম্প্রদায়ের আর্থসামাজিক ধারা আলোচনা করো। বাংলাদেশের গারো সম্প্রদায়ের আর্থসামাজিক ধারা আলোচনা করো। এই 4টি সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বৃদ্ধির কারণ, বাংলাদেশের চাকমা জনগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক জীবন, বাংলাদেশ গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ এবং ফলাফল, অর্থাৎ মানুষ গ্রাম থেকে শহরে কেন আসছে, তার কারণ কি, এবং শহরে আসার ফলে যে প্রভাবটা পড়ছে বা তার ফলাফলটা কি সেটি আলোচনা করতে হবে। 4 নাম্বার হচ্ছে বাংলাদেশের গারো সম্প্রদায়ের আর্থসামাজিক ধারা আলোচনা করো। চলে যাচ্ছে অধ্যায় 3-এ। অধ্যায় 3-এর বিষয় হচ্ছে বিবাহ, পরিবার ও সামাজিকীকরণ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, লেভিরেট বিবাহ কি? উত্তর, কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের সাথে বিবাহ দেয়াকে লেভিরেট বিবাহ বলে। এটি আপনারা সবাই জানেন যে স্বামী মারা গেলে সেই স্বামীর যদি কোনো ভাই থাকে তার সাথে ওই স্ত্রীকে বা ওই নারীকে বিয়ে দেওয়াটাই হচ্ছে লেভিরেট বিবাহ। অর্থাৎ কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের সাথে বিবাহ দেওয়ার যে প্রথা সেটাকে লেভিরেট বিবাহ বলে। চলে যাচ্ছে পরের প্রশ্নে, সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? সামাজিকীকরণের সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পরিবার, অর্থাৎ পরিবারের মাধ্যমে মানুষ কিন্তু সামাজিকীকরণ যেটা সেটি শুরু হয়। 3 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলাদেশের পারিবারিক, একটু টাইপিং এ ভুল আছে, একটু সময় নিচ্ছে। বাংলাদেশের পারিবারিক ভাবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার কারা বা নিপীড়নের শিকার কারা? অর্থাৎ বাংলাদেশের পারিবারিক ভাবে সবচেয়ে বেশি অবহেলার শিকার কারা বা নিপীড়নের শিকার কারা? বাংলাদেশে পারিবারিক ভাবে, একটু সময় নিচ্ছি, বাংলাদেশে পারিবারিকভাবে সবচেয়ে বেশি অবহেলার শিকার কারা? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে নারীরা। 4 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞাতি সম্পর্ক কত প্রকার ও কি কি? জ্ঞাতি সম্পর্ক 4 প্রকার। তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা 2টি। 1, সামাজিকীকরণ বলতে কি বুঝো? সামাজিকীকরণ বলতে কি বুঝো? এবং 2 নম্বর, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ করো। 1, সামাজিকীকরণ বলতে কি বুঝো? 2 নম্বর হচ্ছে শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ করো। অর্থাৎ শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ করো। রচনামূলক প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের রচনামূলক প্রশ্নের সংখ্যা 2টি। 1, বাংলাদেশের বিবাহ বিচ্ছেদের কারণসমূহ চিহ্নিত করো। এবং 2, বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা করো। তৃতীয় অধ্যায়ের রচনামূলক প্রশ্নের সংখ্যা এই 2টি। 1, বাংলাদেশের বিবাহ বিচ্ছেদের কারণসমূহ চিহ্নিত করো। 2, বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা করো। অধ্যায় 4, অধ্যায়ের শিরোনাম বাংলাদেশের অর্থনীতি।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত? বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান 13.47, অর্থাৎ 13.47%। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান আপনাদের বই অনুযায়ী 13.447%। পরের প্রশ্ন, জিডিপি বলতে কি বুঝো? আমরা সবাই জানি জিডিপি এর ফুল মিনিং হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটি একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে সামগ্রিক ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে জিডিপি বলে। যদি একটু সহজ করে বলি, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটা দেশের অভ্যন্তরে, যদি এটাকে বাংলাদেশ মনে করি, তাহলে বাংলাদেশের এই রাষ্ট্রীয় সীমানার মধ্যে দেশের জনগণ এবং বিদেশি নাগরিক এখানে যারা বসবাস করে সবাই মিলে যেটা উৎপাদন করে তার সমষ্টি হচ্ছে জিডিপি। এটি আপনাদের বইয়ে রয়েছে, যদি সহজ করে পান আপনাদের বই থেকে পড়তে পারেন। ভিজিএফ এর পূর্ণরূপ কি? ভিজিএফ এটা হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং, যেটা টাইপ করা হয়নি, ভালনারেবল গ্রুপ ফিডিং, ভিজিএফ। 4 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, রেমিটেন্স কি? রেমিটেন্স হচ্ছে বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থ, অর্থাৎ যারা বিদেশে অবস্থান করেন তারা যে অর্থ প্রেরণ করেন সেটাকে আমরা বলি রেমিটেন্স। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1, কৃষির আধুনিকীকরণ বলতে কি বুঝো? কৃষির আধুনিকীকরণ বলতে কি বুঝো? কৃষির আধুনিকীকরণ বলতে কি বুঝো? 2 নাম্বার, বাংলাদেশের সংক্ষিপ্ত প্রশ্ন 2, শিল্পায়ন কি? 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, কৃষির আধুনিকীকরণ বলতে কি বুঝো? 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, শিল্পায়ন কি? চতুর্থ অধ্যায় রচনামূলক প্রশ্নের সংখ্যা মাত্র 2টি। গ্রামীণ বাংলাদেশের কৃষি ও অকৃষি কার্যক্রমের বর্ণনা দাও। গ্রামীণ বাংলাদেশে কৃষি ও অকৃষি কার্যক্রমের বর্ণনা দাও। 2 নম্বর, বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা, অর্থাৎ শিল্পায়নের পেছনে কোন কোন সমস্যাগুলো আছে বা কোন ধরনের প্রতিবন্ধকতা আছে, এটি হচ্ছে আলোচনা করতে হবে। চলে যাচ্ছে অধ্যায় 5-এ। অধ্যায় 5-এর বিষয় হচ্ছে সামাজিক অসমতা, সামাজিক স্তরবিন্যাস এবং দারিদ্র্য। সামাজিক অসমতা, সামাজিক স্তরবিন্যাস এবং দারিদ্র্য। চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন কয়টি? সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন হচ্ছে 4টি। ব্র্যাক এর পূর্ণরূপ কি? এটা ইংরেজিতেও থাকতে পারে ব্র্যাক। ব্র্যাক এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। ব্র্যাক এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। 3 নম্বর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে? বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, এটাকে ইংরেজিতে বলা হয় বার্ড, BARD, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এটি কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর আক্তার হামিদ খান। GAD এর পূর্ণরূপ কি? GAD এর পূর্ণরূপ হচ্ছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। 5 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, দারিদ্র্যের দুষ্টু চক্রের প্রবক্তা কে? দারিদ্র্যের দুষ্টু চক্রের প্রবক্তা হচ্ছে অধ্যাপক রাগনার নার্কোস। অধ্যাপক রাগনার নার্কোস। 6 নম্বর, দারিদ্র্য সীমা কি? এর উত্তর হচ্ছে কোন দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেই অংশবাসীকে দারিদ্র্য সীমা বলে। কোন দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেই অংশবাসীকে দারিদ্র্য সীমা বলে। 7 নাম্বার, সুশীল সমাজ ধারণাটি প্রথম কে দিয়েছেন বা কে ব্যবহার করেন? সুশীল সমাজ, এটাকে ইংরেজিতে আমরা বলি সিভিল সোসাইটি। এই সিভিল সোসাইটি যেটা, এটি প্রথম এই শব্দটা ব্যবহার করেন জ্যাকুয়েস রুশো।
সংক্ষিপ্ত প্রশ্ন পঞ্চম অধ্যায়ের 3টি। জেন্ডার অসমতা কি? জেন্ডার অসমতা কি? 2 নাম্বার, সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা করো। সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা করো। জেন্ডার অসমতা কি? সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা করো। এবং 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, সামাজিক অসমতা বলতে কি বুঝো? এই 3টি সংক্ষিপ্ত প্রশ্ন। রচনামূলক প্রশ্ন মাত্র একটি, সুতরাং বুঝতে পারছেন এটি কতটুকু বেশি গুরুত্বপূর্ণ। 1, বাংলাদেশের সামাজিক অসমতার কারণগুলো আলোচনা করো। বাংলাদেশের সামাজিক অসমতার কারণগুলো আলোচনা করো। প্রশ্নটি শতভাগ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামাজিক অসমতার কারণগুলো আলোচনা করো। চলে যাচ্ছি অধ্যায় 6-এ। এটি টপিকস হচ্ছে রাজনীতি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, আমলাতন্ত্র কি? আমলাতন্ত্রের ইংরেজি হচ্ছে ব্যুরোক্রেসি। এই আমলাতন্ত্রের সংজ্ঞা আপনাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের পাবেন। যেটি সহজ হয় সেটি আপনারা আলোচনা করবেন। সহজ হচ্ছে, আমলাতন্ত্র হচ্ছে একটা সংগঠন যারা সরকারের দক্ষ, স্থায়ী, বেতনভুক্ত কর্মকর্তাদের সংগঠন হচ্ছে আমলাতন্ত্র। অর্থাৎ সরকারের দক্ষ, স্থায়ী, বেতনভুক্ত কর্মকর্তাদের সংগঠন হচ্ছে আমলাতন্ত্র। এই আমলাদের মাধ্যমে সরকার তার নীতিকে বাস্তবায়ন করে থাকে। এতটুকু লিখলেই হবে। আপনাদের বইও বিভিন্নভাবে দেখবেন আছে। 2 নাম্বার হচ্ছে আমলাতন্ত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। আমলাতন্ত্রের 3টি বৈশিষ্ট্য, এখানে বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এরা শাসন বিভাগ কর্তৃক ব্যবস্থাপনা, অর্থাৎ শাসন বিভাগ এদেরকে নিয়ন্ত্রণ করে। এরপরে এনাদের পদোন্নতির ব্যবস্থা রয়েছে। এনারা আগেই বলেছে স্থায়ী এবং দক্ষ। এনারা নিরপেক্ষ হন এবং পরিবর্তনশীলতা হন। আপনাদের পছন্দ মতো 3টি পয়েন্ট আপনারা লিখতে পারবেন। কি লিখতে পারবেন? এরা হচ্ছে স্থায়ী, এরা হচ্ছে নিরপেক্ষ, এদের পরিবর্তনশীলতা আছে, এদের পদোন্নতির ব্যবস্থা হয় এবং শাসন বিভাগ কর্তৃক এনারা পরিচালিত হন। আমলা হচ্ছে, আবার বলছি, সরকারের দক্ষ, স্থায়ী, বেতনভুক্ত কর্মকর্তা, যাদের মাধ্যমে সরকার তার নীতিকে বাস্তবায়ন করে থাকে। পরের প্রশ্ন 3 নাম্বার, সুশীল সমাজের যে কোনো একটি বৈশিষ্ট্য লিখো, বা সিভিল সোসাইটির। একটি বৈশিষ্ট্য হচ্ছে সুশীল সমাজ বা সিভিল সোসাইটি দেশে দুঃশাসন এবং গণতান্ত্রিক শাসনে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই সুশীল সমাজ হচ্ছে সরকারের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে, সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করে সরকারকে সঠিক পথে চলতে সাহায্য সহযোগিতা করে, বা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়। এই সমাজটা, এদেরকে বলে সুশীল সমাজ বা সিভিল সোসাইটি। 6-এর সংক্ষিপ্ত প্রশ্ন 1, এই সিভিল সোসাইটি বা সুশীল সমাজ বলতে কি বুঝো? এবং 2 নাম্বার হচ্ছে স্থানীয় সরকার কি? রচনামূলক প্রশ্ন আছে মাত্র 2টি। বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো। 2 নাম্বার, বাংলাদেশের প্রেক্ষিতে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা বা রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো। খুবই সহজ এবং কম। বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো। এই 2টি রচনামূলক প্রশ্ন পড়লেই এই অধ্যায় থেকে পার হয়ে যাবেন। চলে যাচ্ছি পরের অধ্যায়ে, অধ্যায় 7, টপিকস গ্রামীণ সমাজ ও নগরায়ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, জমিদারি প্রথা কত সালে বিলুপ্ত হয়? আপনারা জানেন জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছিল 1950 সালে। 2 নাম্বার প্রশ্ন, নগরায়ন কি? নগরায়ন হচ্ছে শহরে হওয়ার একটা পদ্ধতি বা শহরে রূপান্তরিত হওয়ার একটা পদ্ধতি। এখানে লেখা আছে নগরায়ন হচ্ছে শহরে হওয়ার পদ্ধতি, রূপান্তরের এবং সাথে সাথে তাদের ব্যবহারও পরিবর্তন আনে। এত কঠিন কোনো কিছু লেখার দরকার নেই। নগরায়ন হচ্ছে শহরে হওয়ার একটা পদ্ধতি, এতটুকু লিখলেই হবে, এবং যার মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনে। নগরায়নটা যদি আরো সহজ করে বলতে চান, গ্রাম থেকে শহরে হওয়ার পদ্ধতি বা শহরে হওয়ার যে যাত্রা, এটাকে বলছে নগরায়ন। অতি নগরায়ন কি? একটি নগরী তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে
এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতি নগরায়ন বলে। নগরায়নটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু এটি যদি অতিমাত্রায় হয় তাহলে এটি অস্বাভাবিক, তখন এটাকে অতি নগরায়ন বলা হয়। 4 নাম্বার, নো সোসাইটি ইজ ক্লাসলেস অর আনসার্টিফাইড। নো সোসাইটি ইজ ক্লাসলেস অর আনসার্টিফাইড উক্তিটি কার? এই লাইনটা কিন্তু ইংরেজিতেও থাকতে পারে। নো সোসাইটি ইজ ক্লাসলেস অর আনসার্টিফাইড, এই উক্তিটি আর.এম. ম্যাকাইভারের। উক্তিটি ম্যাকাইভারের। সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টি। গ্রামীণ ক্ষমতা কাঠামোর উৎসগুলো কি? গ্রামীণ ক্ষমতা কাঠামোর উৎসগুলো কি? 2 নাম্বার, গ্রামীণ ক্ষমতা কাঠামো কি? 3 নাম্বার, বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো। এই 3টি সংক্ষিপ্ত প্রশ্ন। গ্রামীণ ক্ষমতা কাঠামোর উৎসগুলো কি? গ্রামীণ ক্ষমতা কাঠামো কি বা বলতে কি বোঝো? এবং বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো। আরেকটি আছে, মধ্যবিত্ত শ্রেণী বলতে কি বোঝো? মধ্যবিত্ত শ্রেণী বলতে কি বোঝো? সপ্তম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন সংখ্যা আছে মাত্র 3টি। 1, গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা করো। 1 নম্বর রচনামূলক প্রশ্ন, গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর, বাংলাদেশের সমাজ জীবনে নগরায়নের প্রভাব, অর্থাৎ যে নগরায়ন হচ্ছে সেই নগরায়নটা সমাজ জীবনের উপরে কোন ধরনের প্রভাব ফেলছে সেটি আলোচনা করতে হবে। 3 নম্বর, স্বাধীনতা উত্তর বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই 3টার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, বাংলাদেশের সমাজ জীবনে নগরায়নের প্রভাব আলোচনা করো। বাংলাদেশের সমাজ জীবনে নগরায়নের প্রভাব আলোচনা করো। চলে যাচ্ছে অধ্যায় 8-এ, অপরাধ ও বিচ্যুতি। অধ্যায় 8, অপরাধ ও বিচ্যুতি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1, অপরাধ বিজ্ঞানের জনক কে? অপরাধ বিজ্ঞানের জনক হচ্ছে লম্ব্রাসো। লম্ব্রোসো। অপরাধ বিজ্ঞানের জনক হচ্ছে লম্ব্রোসো। 2 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সাইবার অপরাধ কি? সাইবার অপরাধ কি? এটি আপনারা সবাই জানেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কৌশলকে কাজে লাগিয়ে যে ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয় সেটাকে সাইবার অপরাধ বলে বা সাইবার ক্রাইম বলে। অর্থাৎ অপরাধ করার ক্ষেত্রে যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করা হয় তখন সেটাকে সাইবার ক্রাইম বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। বিচ্যুতি কি? এটি উত্তর হচ্ছে, বিচ্যুতি এমন এক ধরনের আচরণ যা কোনো সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে। বিচ্যুতি এমন এক ধরনের আচরণ যা কোনো সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে। 4 নাম্বার, প্রবেশন কি? প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে সংশোধনের লক্ষ্যে অপরাধীকে মুক্তিদানের যে প্রক্রিয়া সেটাকে প্রবেশন বলে। অর্থাৎ একজন অফিসারের তত্ত্বাবধানে একজন ব্যক্তির সংশোধনের লক্ষ্যে সেই অপরাধীকে মুক্তিদানের প্রক্রিয়া। অর্থাৎ এই ব্যক্তিটাকে যদি মুক্তি দেয়া হয় তাহলে সে আর অপরাধ করবে না, সে নিজেকে শুধরে নেবে। এখন এই শুধরে নেবে, এই সংশোধনের লক্ষ্যে তাকে যে মুক্তি দেয়া হয় এটাকে প্রবেশন বলে। প্যারোল কি? পরের প্রশ্ন, প্যারোল হচ্ছে অপরাধীকে কিছুটা শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্ত দিয়ে মুক্তি প্রদান করা। অর্থাৎ প্যারোলে মুক্তি হচ্ছে শর্ত দিয়ে মুক্তি দেয়া। যারা না লিখতে পারবেন তারা এই কথাটুকু লিখবেন যে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া। শর্ত সাপেক্ষে মুক্তি দেয়াটা হচ্ছে প্যারোল। পরের প্রশ্ন হচ্ছে এইডস কি বা এইডস এর পূর্ণরূপ কি? এইডস এর পূর্ণরূপ আপনারা সবাই জানেন, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা, 8ম অধ্যায়ের অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখো। অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখো। 1, 2, ভদ্রবেশী অপরাধের সংজ্ঞা দাও। 3, প্যারোল ও প্রবেশনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। সংক্ষিপ্ত প্রশ্ন 1, অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখো।
2 ভদ্রবেশী অপরাধের সংজ্ঞা দাও। 3 প্যারোল ও প্রবেশনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। অষ্টম অধ্যায়ের রচনামূলক প্রশ্নের সংখ্যা মাত্র 2টি। সাম্প্রতিক বাংলাদেশে অপরাধ প্রবণতার ধরন আলোচনা করো। সাম্প্রতিক বাংলাদেশে অপরাধ প্রবণতার ধরন আলোচনা করো। 2 নাম্বার কিশোর অপরাধ কি? কিশোর অপরাধ কি? কিশোর অপরাধের কারণগুলো আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিশোর, এখানে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নই আসলে খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বাংলাদেশে অপরাধ প্রবণতার ধরন, অর্থাৎ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন কোন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে সেটি। আর 2 নাম্বার হচ্ছে কিশোর অপরাধ কি? কিশোর অপরাধের কারণগুলো কি, বা কিশোররা কেন অপরাধে জড়িয়ে পড়ছে সেই কারণগুলো। পরের অধ্যায় 9, এটা টপিকস সংস্কৃতি বা কালচার। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, সংস্কৃতি কত প্রকার? সংস্কৃতি হচ্ছে 2 প্রকার। এর আগে যদি একটু জানার চেষ্টা করি সংস্কৃতি কি। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কালচার, আপনারা সবাই জানেন। এই সংস্কৃতিটা হচ্ছে মানুষের জীবন প্রণালী, অর্থাৎ মানুষ যেভাবে তার জীবনটাকে পরিচালনা করে সেটাকে কালচার বা সংস্কৃতি বলে। 2 নম্বর, কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? কালচার শব্দটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তিনি হচ্ছে ফ্রান্সিস বেকন। কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রান্সিস বেকন। 3 নাম্বার, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা যা করি তাই সংস্কৃতি। আমরা যা করি তাই সংস্কৃতি। এই উক্তিটি হচ্ছে ম্যাকাইভারের। সংক্ষিপ্ত প্রশ্ন 1, সাংস্কৃতিক বহুত্ববাদ কি? সাংস্কৃতিক বহুত্ববাদ কি? এবং রচনামূলক প্রশ্ন মাত্র একটি, সেটি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি যদি আপনি বলেন তাহলে এটির রেটিং কিন্তু 100%। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। সর্বশেষ অধ্যায়, সেটি হচ্ছে অধ্যায় 10, টপিকস হচ্ছে শিক্ষা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র পর্যায় কয়টি? স্বতন্ত্র পর্যায় হচ্ছে 3টি। বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র পর্যায় হচ্ছে 3টি। 2 নম্বর, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কুদরতি খোদা শিক্ষা কমিশন। 3 নম্বর, বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে? 1992 সালে। বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1992 সালে। 4 নম্বর, কখন বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়? বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় 26শে জুলাই 1972। 5 নম্বর, জাতীয় শিক্ষানীতি 2010 এর প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? এটি ডক্টর কবির চৌধুরী। জাতীয় শিক্ষানীতি 2010 এই কমিটির প্রধান ছিলেন কবির চৌধুরী। যতটা এই প্রশ্নটি এতটা বেশি গুরুত্বপূর্ণ নয়। সংক্ষিপ্ত প্রশ্ন 1, শিক্ষানীতি কি? 2, সামাজিক নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা আলোচনা করা, অর্থাৎ সমাজকে কিভাবে শিক্ষা নিয়ন্ত্রণ করতে পারে। সামাজিক নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রচনামূলক প্রশ্ন আছে 10ম অধ্যায়ের 1, নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো। 2 নম্বর, রচনামূলক প্রশ্ন, শিক্ষানীতি 2010 এর লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এত সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্রের চূড়ান্ত সাজেশন। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আপনাদের সাজেশন হিসেবে দেখানোর চেষ্টা করেছি। সুতরাং এখানে যে সকল অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেখানো আছে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কোনোভাবেই বাদ দিবেন না। অধ্যায়ের প্রশ্নগুলো সহজ আছে, শুধুমাত্র 2-1 বার পড়লেই আপনার আয়ত্তে চলে আসবে। বারবার বলছি, কোনো প্রশ্নই ছেড়ে আসবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রশ্নই শেষ করে আসবেন। কম কম লিখবেন, কিন্তু সবগুলো লিখবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে
আবার কথা হবে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।